নজরদারির অভাবে হাতে হাতে রেডিও ওয়েভ ওয়াকি টকি, চাঁদাবাজি সহ প্রচারণায় বাড়ছে ব্যবহার, ঠেকাবে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী, বলছে বিটিআরসি। এবং নজিরবিহীন সংকটে মার্কিন রাজনীতি, পরাজয় না মানা ট্রাম্পের আদালতে যাওয়ার হুঁশিয়ারি, মুখে মুখেই বাইডেন হ্যারিসের কাজ শুরু। সময় সংবাদের সঙ্গে আছি আমি সাজিদ রাজু। আওয়ামী লীগ ক্ষমতায় টিকে থাকতে নির্বাচন ব্যবস্থা দখল করে গণতন্ত্রকে ধ্বংস করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে দলীয় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দেশের সাম্প্রতিক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন তিনি। আজকে গোটা নির্বাচন ব্যবস্থা ভেঙে গেছে একদম। জাতীয় সংসদ নির্বাচনে নয় বা উপনির্বাচনগুলোতে নয়, এমনকি স্থানীয় সরকারের নির্বাচনগুলোতেও তারা সম্পূর্ণভাবে দখলদারিত্বে প্রতিষ্ঠা করছে। আমেরিকার যে নির্বাচনের যারা অথরিটি, তারা দেখেন সমস্ত চাপের মুখেও তারা কিন্তু অবিচল থেকেছে। প্রতিষ্ঠানগুলো যদি আপনার গণতান্ত্রিক থাকে, তারা যদি দাঁড়িয়ে যায়, ইনস্টিটিউশন যদি বিল্ট আপ হয়, তাহলে কেউ জোর করে ক্ষমতা নিতে পারে না। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে করোনায় আক্রান্ত হয়ে দেশে একদিনে 16 জন মারা গেছেন। নতুন শনাক্ত হয়েছেন 1699 জন। এ নিয়ে দেশে মোট রোগীর সংখ্যা 4,23,620 জন। দেশে একদিনে নমুনা পরীক্ষা করা হয়েছে 13,520 জনের। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে 24,70,164 জনের। 24 ঘন্টায় নতুন শনাক্ত হয়েছেন 1,699 জন। এ নিয়ে দেশে মোট রোগীর সংখ্যা 4,23,620 জন। 24 ঘন্টায় মারা গেছেন 16 জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন 6,108 জন। করোনা থেকে 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,648 জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 3,41,416 জন। তথ্য প্রযুক্তির সহজলভ্যতা ও নজরদারির অভাবে প্রতিনিয়ত বেড়েই চলেছে রেডিও ওয়েভ ওয়াকি টকির অবৈধ ব্যবহার। আইনের তোয়াক্কা না করে প্রতারণার ফাঁদ পাতায় ব্যবহৃত হচ্ছে এই যন্ত্রটি। সরকারি সংস্থার বাইরে বেসরকারি প্রতিষ্ঠানকে শর্ত সাপেক্ষে ওয়াকি টকি ব্যবহারের অনুমতি দেওয়া হয় জানিয়ে বিটিআরসি বলছে, এর অবৈধ ব্যবহার ঠেকানোর দায়িত্ব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। রাশেদ বাপ্পির রিপোর্ট। ওয়াকি টকি হাতে বহনযোগ্য দ্বিমুখী বেতার যন্ত্র। নিজেদের মধ্যে যোগাযোগে আইনশৃঙ্খলা বাহিনী কিংবা সরকারি সংস্থার হাতে দেখা যায় যন্ত্রটি, কিন্তু এখন সাধারণ মানুষের হাতে অহরহই চোখে পড়ছে সংবেদনশীল এই যন্ত্র। ওয়াকিটকি অপব্যবহারের সবশেষ উদাহরণ ইরফান সেলিম। জনপ্রতিনিধি হয়েও আইনের তোয়াক্কা না করেই বিনা অনুমতিতে ব্যবহার করছিলেন অন্তত 38টি ওয়াকিটকি। এর পরের গল্প অজানা নয় কারোই। তবে হাত কিংবা কোমরে ওয়াকিটকি গুজে সাধারণ মানুষকে বিভ্রান্ত কিংবা প্রতারণার ঘটনা বেশ পুরনো। পণ্যটি ব্যবহারের আইন থাকলেও থামছে না অপব্যবহার। অনেক সময় ভুয়া র্যাব বা ভুয়া ডিবি পুলিশে পরিচয় দিচ্ছে, তার কাছে কালো ওয়াকিটকি দেখাচ্ছে। তো আসলে দেখা গেলো তিনি আসলে কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যই না, কিন্তু যেহেতু সে কালো ওয়াকিটকি ব্যবহার করছে, সুতরাং সাধারণ মানুষ যে কিছু মনে করতেই পারে যে উনি মনে হয় কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন 2001-এর 55 ধারায় বলা হয়েছে, কোনো ব্যক্তি লাইসেন্স ছাড়া দেশের ভূখণ্ড, সমুদ্র সীমা বা আকাশ সীমায় বেতার যন্ত্র স্থাপন, পরিচালনা বা ব্যবহার করতে পারবেন না। তবে শর্ত সাপেক্ষে বেসরকারি প্রতিষ্ঠানকে দেয়া হয় ওয়াকিটকি ব্যবহারের লাইসেন্স। বিটিআরসি বলছে পণ্যটির অপব্যবহার বন্ধের দায়িত্ব পুলিশের। অন্যদিকে এ বিষয়ে কঠোর অবস্থান রয়েছে জানিয়েছে পুলিশ। কোনো ব্যক্তিকে দেয় না, বিটিআরসি প্রতিষ্ঠানকে ওয়াকিটকি ব্যবহার করার দেয়। লং রেঞ্জ, লং ডিস্টেন্স বা শর্ট ডিস্টেন্স দুইটাই দেয়, এবং সিকিউরিটি ক্লিয়ারেন্স নিয়ে তারপরে দেয়। আর বাজারে কিছু অবৈধ আছে, সেগুলো বিটিআরসি দায়িত্ব না, সেটা হলো ল এনফোর্সিং এজেন্সি তাদেরকে ধরবে, ব্যবস্থা নেবে। ভিন্নভাবে বেতার যন্ত্র ব্যবহার করায় এরকম অভিযোগ পেলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে আমাদের ওই বেতার যন্ত্রের জব্দ করার বিধান আছে। ওয়াকিটকির সন্দেহজনক ব্যবহারকারীর তথ্য জানাতে নাগরিকদের অনুরোধ পুলিশের। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। লক্ষ্মীপুর 2 আসনের সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুল ও তার স্ত্রী সংরক্ষিত নারী আসনের এমপি সেলিনা ইসলাম সহ 4 জনের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। মঙ্গলবার দুদকের প্রধান কার্যালয় থেকে এই মামলার অনুমোদন দেওয়া হয়। শিগগিরই উপপরিচালক মোহাম্মদ সালাউদ্দিন বাদী হয়ে মামলা করবেন।
দুদকের অনুসন্ধানে এমপি পাপুলের শ্যালিকার ব্যাংক অ্যাকাউন্টে 148 কোটি টাকা অবৈধ লেনদেনের তথ্য বেরিয়ে এসেছে। মামলার অন্য আসামিরা হচ্ছেন পাপুলের মেয়ে ওয়াফা ইসলাম ও শ্যালিকা জেসমিন প্রধান। তাদের সবাইকে দেশ ত্যাগেও নিষেধাজ্ঞা দিয়েছে সংস্থাটি। গত 6 জুন রাতে কুয়েতের মুশরেফ আবাসিক এলাকা থেকে দেশটির অপরাধ তদন্ত বিভাগ পাপুলকে গ্রেপ্তার করে। অর্থ মানব পাচার ও ভিসা বিক্রির অভিযোগে তার কুয়েতি প্রতিষ্ঠানের মারাফি কুয়েতিয়া কোম্পানির অ্যাকাউন্টে থাকা 50 লাখ দিনার জব্দ করা হয়। গ্রেপ্তারের পর থেকে পাপুল কুয়েতের কারাগারে রয়েছেন। মাদারীপুরে মিটার রিডাররা বাসাবাড়িতে না গিয়ে বিদ্যুৎ বিল করায় হয়রানি কমছে না গ্রাহকদের। মাসের পর মাস ভুতুড়ে বিল পরিশোধ করতে হচ্ছে বলে অভিযোগ ভুক্তভোগীদের। যদিও বিদ্যুৎ বিভাগ বলছে অভিযোগ পেলেই নেওয়া হয় তাৎক্ষণিক ব্যবস্থা। মাদারীপুর থেকে সঞ্জয় কর্মকার অভিজিতের তথ্য ও সাদা তাকুনের ছবিতে রিপোর্ট। মাদারীপুর পৌরসভার পাকদি এলাকার বাসিন্দা আনোয়ার হোসেন। তার বাসা বাড়িতে 1500 থেকে 1700 টাকা বিদ্যুৎ বিল আসছে গত কয়েক বছর ধরে, কিন্তু গত 3 মাস ধরে এই বিলের পরিমাণ ছাড়িয়েছে 4500 টাকার উপরে। এমন পরিস্থিতিতে অভিযোগ জানাতে দ্বারস্থ হন ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড মাদারীপুর অফিসে। ট্যাঙ্কিতে পানি উঠাই আর টিভি চলে একটা, আর আপনার ঘরে লাইট জ্বলে, ওতে অতিরিক্ত বিল আসে। কয়েক মধ্যে বিল আমি দিয়ে পাই না, এত বিল আসতেছে। শুধু আনোয়ার হোসেনই নন, তার মতো শত শত মানুষ প্রতিদিন এই হয়রানির শিকার হচ্ছেন বিদ্যুৎ বিল নিয়ে। গ্রাহকের বাসা বাড়িতে গিয়ে মিটার দেখে বিদ্যুৎ বিল তৈরি করার কথা থাকলেও মাদারীপুর বিদ্যুৎ কর্তৃপক্ষ তা মানছেন না। দীর্ঘদিন ধরে মিটার রিডাররা অফিসে বসে নিজেদের মন গড়াভাবে তৈরি করছেন বিদ্যুৎ বিল। 2-1 গ্রাহক বিদ্যুৎ বিল সংশোধন করলেও অধিকাংশ গ্রাহক বাধ্য হয়েই এই বিল পরিশোধ করছেন। ফলে বিদ্যুৎ বিল নিয়ে ভোগান্তি কমছে না গ্রাহকদের, এতে আর্থিক হয়রানির শিকার হচ্ছেন অনেকেই। ইউনিট দেখে বিল করে না, ইউনিট কোনো মাসে বেশি আছে, কোনো মাসে কম আছে, একের কোনো বিল আসে না। নিয়ম অনুযায়ী আমাকে বাসায় বিদ্যুৎ মিটার দেখে বা তারা বিল দিয়ে যাবে। ফ্যান, 2টা লাইট, কিন্তু দেখা যায় যে 1500, 1600 এরকম বিদ্যুৎ বিল আসে। গ্রাহকের ভোগান্তির কথা স্বীকার করে বিদ্যুৎ কর্তৃপক্ষ বলছে অভিযোগ পেলে তাৎক্ষণিক সমস্যা সমাধানে নেওয়া হবে ব্যবস্থা। কমপ্লেন আছে, সেগুলো আমরা সমাধান করতেছি, এবং এটা অনেক বেশি ছিল, এখন আমরা অনেক কমাই নিয়ে আসছি। আশা করি এটা কমে যাবে। ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড মাদারীপুর অফিসের আওতাধীন 26,000 গ্রাহকের বিপরীতে কাজ করছেন মাত্র 8 জন মিটার রিডার। সময় সংবাদ, মাদারীপুর। কক্সবাজারের খুরুশকুল আশ্রয়ণ প্রকল্পের দৃষ্টিনন্দন ফ্ল্যাটে বাস করছে 600 উদ্বাস্তু পরিবার। সরকারের বিশেষ আশ্রয়ণ প্রকল্পে উদ্বাস্তু মানুষগুলোর ঠাঁই হলেও পানি সরবরাহ করা হচ্ছে লবণাক্ত, খাবার ও কাজে ব্যবহার অনুপযোগী। এতে আক্রান্ত হচ্ছে নানা রোগে। তবে পানির সমস্যা নিরসনে উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান জেলা প্রশাসক। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। কক্সবাজার শহর থেকে 10 কিলোমিটার দূরে প্রধানমন্ত্রীর বিশেষ খুরুশকুল আশ্রয়ণ প্রকল্প। গেল 23 জুলাই প্রথম পর্যায়ে তৈরি 20টি ভবনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী, যাতে স্থান হয় 600 উদ্বাস্তু পরিবারের। অনেক স্বপ্ন নিয়ে স্থায়ী ঠিকানা পাওয়া মানুষগুলোর এখন বড় দুঃখ পানি। থাকার জন্য দৃষ্টিনন্দন ভবন পেলেও মিলছে না বিশুদ্ধ পানি। পানি সরবরাহ করা হচ্ছে লবণাক্ত। এতে নানা রোগে আক্রান্ত হচ্ছে বাসিন্দারা। এই পানিটা দিয়ে আমাদের গোসল করা মানে অসম্ভব। গোসল করলে এই গায়ে ময়লা ময়লা হয়ে যায়, মানে পানি খাইলে গন্ধ লাগে। আশ্রয়ণ প্রকল্পে বসবাসরতদের বেশিরভাগেরই খেটে খাওয়া মানুষ, তাই পানি কিনে খাওয়া নিয়ে পড়েছেন সমস্যায়। 1200 পানি লাগতে হয় ডেলি, পানির দাম 100 টাকা করে কিনে নিই। একজন মানুষ দৈনিক ইনকাম করতেছে 300-400 টাকা, সেখানে সে যদি 50 টাকা দিয়ে যদি একটা ফিল্টারের পানি কিনে খায় তাহলে তার টাকা থাকে না। তবে জেলা প্রশাসক জানালেন পানির সমস্যা নিরসনে উদ্যোগ নেওয়া হচ্ছে। 8 কিলোমিটার দূরে আমাদের যে মিষ্টি পানি পাওয়া যায়, যেখান থেকে রিজার্ভার আছে, সেইখান থেকে টোটাল খুরুশকুল আশ্রয়ণ প্রকল্পের জন্য একটা স্থায়ী পানির ব্যবস্থা করা। তো এই মুহূর্তে যে সমস্যাগুলো ছোটোখাটো তৈরি হচ্ছে, সেগুলো আমরা চেষ্টা করছি কিভাবে এই মানুষজনকে সুস্বাদু পানি সরবরাহ করা যায়। দেশের সবচেয়ে বড় এই আশ্রয়ণ প্রকল্পে নির্মাণাধীন 137টি 5তলা ভবনের প্রতিটিতে 32টি করে ইউনিট রয়েছে। কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানের করায় সেখানে বসবাসরতদের এখানে আশ্রয় দেওয়া হয়। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। সময় সংবাদে আরও থাকছে।
রাজধানীর যানজট নিরসনে বাস রুট পুনর্বিন্যাসে মালিক পক্ষের সম্মতি বাস্তবায়নের জন্য অপেক্ষা করতে হবে আরও 1 বছর। রুট কমিয়ে 42টি করার সুপারিশ। করোনা ও আমপানের ক্ষতি পুষিয়ে নিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন যশোরের ফুল চাষিরা। এজন্য নতুন করে শুরু করেছেন ফুলের গাছ লাগানো ও পরিচর্যার কাজ। আশায় বুক বাঁধলেও চড়া সুদে ঋণ গ্রহণ ও দ্বিতীয় দফার করোনা সংকটের শঙ্কায় রয়েছেন তারা। সংশ্লিষ্টরা মনে করেন সরকার বিশেষ ঋণ সুবিধার ব্যবস্থা করলে স্বস্তি ফিরতে পারে ফুল চাষিদের মধ্যে। আবুল কালাম আজাদের ছবি ও জুয়েল মৃধার তথ্য নিয়ে রিপোর্ট। 80-র দশক থেকে বাণিজ্যিকভাবে ফুল চাষ করে দেশে সাড়া জাগিয়েছেন যশোরের ফুল চাষিরা। জেলার ঝিকরগাছা উপজেলার গদখালি এলাকার চাষিরা গোলাপ, জাবেরা, গাঁদা, গ্লাডিওলাস, রজনীগন্ধা, জিপসি সহ 11 ধরনের ফুল চাষ করে দেশে গড়ে তুলেছেন ফুলের বিশাল বাজার। তাদের উৎপাদিত ফুল দিয়েই পূরণ হচ্ছে দেশের 2/3 চাহিদা। কিন্তু বিশ্বব্যাপী চলা করোনা সংকট ও ঘূর্ণিঝড় আমপানের কারণে গত মৌসুমে চরম ক্ষতির শিকার হন ফুল চাষিরা। তবে সেই ক্ষতি পুষিয়ে নিতে ফের ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন তারা। নতুন করে শুরু করেছেন ফুলের গাছ লাগানো, পরিচর্যা, সার ও সেচের কাজ। আমপানে ফুল সব নষ্ট হয়ে গেছে, ঋণ ফিন হয়ে এখন আবার এই ফুল চাষবাস করছি। ধার দেনা করতে করতে এই যে জমিগুলো বা এই শেডগুলো আমরা ট্রিটমেন্ট করতে করতে আমরা একেবারে নাজাল হয়ে যাচ্ছে। বাগান ভালো করে পরিচর্যা করছি, সামনে সিজনের জন্য ভালো দাম পাওয়া যায়। আশায় বুক বাঁধলেও চড়া সুদে ঋণ গ্রহণ ও দ্বিতীয় দফার করোনা সংকটের শঙ্কা পিছু ছাড়ছে না তাদের। সমিতির থেকে লোন নিয়ে আমরা এসব চাষবাসগুলো করছি। সামনে যদি করোনা আসে, ফুল যদি বিক্রি না হলে আমার ঋণ কিভাবে শোধ করব? লোন যদি অল্প সুদি পাই তাহলে আমাদের প্রথম চাষি অনেক বেশি যাবে। তবে ফুল চাষিদের এ নেতা মনে করেন কৃষি প্রণোদনার বাইরে বিশেষ ঋণ সুবিধার ব্যবস্থা করলে সম্ভাবনাময় ফুল চাষকে বাঁচিয়ে রাখা সম্ভব। মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত যে কৃষি যে ঋণ, সেই ঋণ বিশেষ বরাদ্দ দিয়ে আমাদের এই সম্ভাবনাময় সেক্টরটাকে রক্ষা করার জন্য বিনীত দাবি জানাচ্ছি বর্তমান সরকারের কাছে। কৃষি বিভাগের তথ্য মতে জেলার প্রায় 6000 কৃষক 1500 হেক্টর জমিতে বাণিজ্যিকভাবে ফুল চাষ করেন। সময় সংবাদ, যশোর। 5.5 কোটি টাকা দামের 8টি ভেন্টিলেটর 12 বছর ধরে ফেলে রাখায় ক্যান্সার ইনস্টিটিউটের সাবেক ও বর্তমান 3 চিকিৎসককে 5 লাখ টাকা করে জরিমানা করেছেন উচ্চ আদালত। চিকিৎসা যন্ত্রপাতি ক্রয় ও ব্যবস্থাপনা কঠোরভাবে মনিটরিংয়ের নির্দেশ হাইকোর্টের। আইনজীবীরা বলছেন এই রায় চিকিৎসা খাতে দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর সতর্কবার্তা। ক্যান্সারের চিকিৎসায় 5.5 কোটি টাকায় 8টি ভেন্টিলেটর কিনেছিল জাতীয় ক্যান্সার রিসার্চ ইনস্টিটিউট ও হাসপাতাল। আইসিইউর কোনো কাজে লাগানো হয়নি ভেন্টিলেটরগুলো। 12 বছর ধরে পড়ে থাকায় অকেজো হয়ে যায় মূল্যবান যন্ত্রপাতি। কাদের অবহেলায় এমনটি হয়েছে তা জানতে প্রথমে রুল জারি করেন উচ্চ আদালত। রুলের শুনানি শেষে মঙ্গলবার দায়ী 3 চিকিৎসককে 5 লাখ টাকা করে জরিমানা করা হয়, আর একজন চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। ডাক্তার এম শরীফুল আলম, ডাক্তার মোল্লা উবাইদুল্লাহ এবং ডাক্তার মানস কুমার বসুর কাছ থেকে ওনাদেরকে দায়ী করা হয় এবং 5 লক্ষ টাকা করে জরিমানা করা হয় ওনাদেরকে। ওনারা এটা হাসপাতালের উন্নয়ন তহবিলে জমা দেবেন। রায়ে চিকিৎসা যন্ত্রপাতি কেনায় অনিয়ম ঠেকাতে ও রক্ষণাবেক্ষণে আরও কঠোর হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এখানে যদি দুর্নীতি থাকে তাহলে সেটা তদন্ত সাপেক্ষে দুর্নীতি দমন কমিশন এটা তদন্ত করতে পারে। এই রায় আমাদের দেশে যারা সেবা খাতে, বিশেষ করে যারা ডাক্তাররা আছেন, নার্সরা আছেন, যারা ডাক্তারি চিকিৎসাবিদের টেকনোলজিস্ট আছেন, তারা সতর্ক হন। এছাড়া স্বাস্থ্য খাতের দুর্নীতি বন্ধে দুদকের করা সুপারিশ বাস্তবায়ন করতে স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরকে নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর যানজট নিরসনে বাস রুট পুনর্বিন্যাসের দৃশ্যমান অগ্রগতির জন্য অপেক্ষা করতে হবে আরও 1 বছর। মঙ্গলবার ঢাকা সিটি কর্পোরেশনের সভায় বেশ কয়েকটি সুপারিশ উঠে আসে। এই দফায় আলোচনায় বড় অগ্রগতি সিটি কর্পোরেশন ও বাস মালিকদের মধ্যে সমঝোতা। আবারও নতুন করে খুলেছে ফাইল। রাজধানীর বাস রুট পুনর্বিন্যাসে দায়িত্ব নিয়ে 1 মাসের মাথায় দ্বিতীয়বারের মতো বৈঠক ডাকেন দক্ষিণের মেয়র। উত্তরের মেয়র, বাস মালিক সমিতি সহ সংশ্লিষ্টরা যোগ দেয় এবারের বৈঠকে।
বছরের পর বছর দফায় দফায় বৈঠকে সুরাহা না মিললেও এবারের বড় অগ্রগতি বাস মালিকদের সম্মতি। ইতিপূর্বে আমাদের সাথে একাধিকবার বসছে, আমরা মোটামুটি প্রাথমিকভাবে আজকে এই বিষয়টা আমরা ঐক্যমতে পোষণ করছি এবং এটা নিয়ে আরো বসা হবে। রোড ফ্রাঞ্চাইজের ব্যাপারে আমরা মালিক শ্রমিকরা শতভাগ একমত, আমরা চাই এটা হোক। তবে চোখে পড়ার মতো অগ্রগতির জন্য আগামী বছরের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে জানান ডিএসসিসি মেয়র। 291টি রুট রয়েছে, সেই রুটগুলোকে আমরা সন্নিবেশ করে সমন্বয় করে আমরা 42টি প্রাথমিকভাবে 42টি রুটে আমরা সেটাকে কমিয়ে আনার চিন্তা করা হয়েছে। তাহলে আগামী বছরের শেষ নাগাদ আমরা আশাবাদী যে একটি পর্যায়ে, একটা দৃশ্যমান পর্যায়ে আমরা এগিয়ে যেতে পারব। ডিসেম্বরে আবারও সভার ডাক দিয়েছেন সমন্বয়ক ফজলেন তাপস। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্টের অফিস বসিয়ে এরই মধ্যে কাজ শুরু করে দিয়েছেন বাইডেন হ্যারিস। করোনা মোকাবিলায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন তারা। এদিকে নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ নিয়ে এখনও আদালতে না গেলেও হার মানছেন না ট্রাম্প। নিউ ইয়র্ক থেকে বিস্তারিত হাসানুজ্জামান সাকির রিপোর্টে। 2 দিন ছুটির পর সোমবার ছিল যুক্তরাষ্ট্রের প্রথম কার্যদিবস। নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট ক্যামালা হ্যারিস এদিন আনুষ্ঠানিকভাবে সরকার গঠনের প্রক্রিয়া শুরু করেন। অপরদিকে ডোনাল্ড ট্রাম্প টুইট করে সময় কাটিয়েছেন। অফিস অব দ্য প্রেসিডেন্ট ইলেক্ট স্থাপন করে করোনা ভাইরাস নিয়ে ভার্চুয়াল সভা করেছেন বাইডেন ক্যামালা। ভারতীয় বংশোদ্ভূত বিবেক মার্থি সহ 3 জনকে কো চেয়ার করে 13 সদস্যের কমিটি গঠন করেছেন বাইডেন। সোমবার যুক্তরাষ্ট্রে কোভিড-19 আক্রান্ত সংখ্যা 1 কোটি ছাড়িয়েছে আর মারা গেছেন মোট 2,38,000 মানুষ। Today that work begins. It starts with doing everything possible to get the COVID-19 under control so that we can reopen our businesses safely and sustainably, resume our lives, put this pandemic behind us. অপরদিকে টুইট করে দিন শুরু করেছেন পরাজিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যিনি জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী মার্ক এসপারকে বরখাস্ত করেছেন তিনি। সোমবার ভোট কারচুপির তথ্য উপাত্ত নিয়ে আদালতে হাজির হওয়ার কথা ছিল রিপাবলিকান প্রচারণা শিবিরের, কিন্তু তা হয়নি। এদিকে ট্রাম্প পরাজয় না মানলেও হোয়াইট হাউসে বিদায়ের সুর বাজতে শুরু করেছে। জো বাইডেনের সমর্থকদের মধ্যে বিজয়োল্লাস চলছেই। নিউ ইয়র্কে প্রবাসী বাংলাদেশিরাও মিষ্টি বিলিয়ে আনন্দে সামিল হয়েছেন। ট্রাম্প যত যাই করুক আর কিছু তার করার উপায় নাই, সে আবুল তাবুল বকছে। এখন আমরা চাই যে সে তাড়াতাড়ি ক্ষমতা হস্তান্তর করুক। আমরা অনেক খুশি, আনন্দ করার জন্য এই মিষ্টি খাওয়া। ট্রাম্প পরাজয় স্বীকার না করায় মার্কিন রাজনীতিতে অনিশ্চয়তা পুরোপুরি কাটছে না। পরাজয় মানা না মানা নিয়ে রিপাবলিকান শিবির এমনকি ডোনাল্ড ট্রাম্পের পরিবারের মধ্যেই দ্বিমত দেখা দিয়েছে। ক্ষমতা হস্তান্তরের এমন এক অনিশ্চয়তার মধ্যেই জো বাইডেন এবং কমলা হ্যারিস সরকার পরিচালনার সব ধরনের প্রস্তুতি শুরু করে দিয়েছেন। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। কাতারে করোনার কারণে দীর্ঘদিন ধরে চাকরি বা কোম্পানি পরিবর্তনের আবেদন ঝুলে থাকায় বিপাকে ছিলেন বহু সংখ্যক প্রবাসী বাংলাদেশি। সম্প্রতি বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় 5,000-এরও বেশি প্রবাসী স্পন্সর পাল্টানোর সুযোগ পেয়ে আবারও নতুন কাজে যোগ দিয়েছেন। দূতাবাসের এমন সেবায় বেশ খুশি প্রবাসীরা। কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুনের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। করোনার কারণে দীর্ঘদিন প্রবাসীদের চাকরি পরিবর্তন বা কোম্পানি পরিবর্তনের আবেদন কাতার সরকার অনুমোদন না দেয়ায় বিপাকে পড়েছিলেন 5,000-এর বেশি প্রবাসী বাংলাদেশি। দেশে চলে যাওয়ার মতো উপক্রম হওয়ার পর আবার দূতাবাসের সহযোগিতায় চাকরি ফিরে পেয়ে খুশি তারা। বিপদের দিনে সহযোগিতা করায় ধন্যবাদ জানাতে দূতাবাসে ছুটে আসেন কিছু ভুক্তভোগী প্রবাসী। আমাদের 15-20 জন ইঞ্জিনিয়ার এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ার যাদের অলরেডি দেশে চলে যাওয়ার মতো উপক্রম হয়েছিল, তারা সবাই এখন নতুনভাবে চাকরি করতে শুরু করেছেন। ডক্টর মোস্তাফিজ রহমান এবং উনি আমাদেরকে যেভাবে সহযোগিতা করছেন লেবার মিনিস্ট্রির সাথে অ্যাম্বাসেডর সহ উনি যে মিটিংয়ের আয়োজন করছেন সেটাতে আমরা ম্যাক্সিমাম বাংলাদেশি তাদের যে স্পন্সর ট্রান্সফারের প্রবলেমটা ওনারা সলভ করতে পারছেন। এর আগে কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জসিমউদ্দিন কাতারের মন্ত্রীর সাথে বৈঠক করে প্রবাসী বাংলাদেশিদের কোম্পানি পরিবর্তনের অনুমোদন দাবি করেন। এরই পরিপ্রেক্ষিতে সরকার প্রবাসীদের আবেদন গ্রহণ করে নতুন কাজে সুযোগ দিয়েছে বলে জানান দূতাবাসের শ্রম কাউন্সিলর। কিছু প্রকৌশলী আবেদন করে প্রথম অবস্থা আবেদনগুলো যখন বাতিল হয়ে যায়, আমি দূতাবাসের তরফ থেকে আবার একটা রিকমেন্ডেশন লেটার সহ এখানকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর প্রেরণ করলে ওনারা সেটা অনুমোদন করে দেয় এবং সেই প্রক্রিয়া এখনো অব্যাহত আছে। সেই ধারাবাহিকতা অনেকেই অনুমোদন পেয়েছে। কোনো
প্রবাসী বাংলাদেশি নতুন কাজে যোগ দেওয়ার জন্য কোম্পানি পরিবর্তন করার আবেদন করলে কাতার সরকার যদি তা অনুমোদন না দেয় তাহলে দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার নির্দেশও দিয়েছেন তিনি। সময় সংবাদ, কাতার। করোনায় আক্রান্ত হয়েছেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুমিনুল হক, নিশ্চিত করেছেন বিসিবি চিকিৎসক দেবাশিস চৌধুরী। বঙ্গবন্ধু টি-20 কাপ সামনে রেখে চলছে ক্রিকেটারদের ফিটনেস টেস্ট। জাতীয় দলের স্কিল ক্যাম্প, হাই পারফরমেন্স স্কোয়াড এবং অনূর্ধ্ব 19 দলের ক্রিকেটাররা ফিটনেস প্রক্রিয়ায় থাকায় মুমিনুল হককে দিতে হয়নি বিপ টেস্ট। তবে নিজে থেকেই কোভিড পরীক্ষা করালে ফলাফল পজিটিভ আসে মুমিনুল হকের। এর আগে এ সপ্তাহের শুরুতেই কোনো উপসর্গ না থাকলেও কোভিড টেস্ট করালে মাহমুদুল্লাহ রিয়াদেরও করোনা শনাক্ত হয়, যে কারণে পিএসএলে খেলা হচ্ছে না তার। করোনায় আক্রান্ত হওয়ায় আসন্ন বঙ্গবন্ধু টি-20 কাপেও মুমিনুলের খেলা অনিশ্চিত। খেলোয়াড় ড্রাফটের বাকি মোটে 2 দিন। বঙ্গবন্ধু টি-20 টুর্নামেন্টে মাশরাফি খেলবেন কিনা তা নিয়ে এখনও আসেনি চূড়ান্ত কোনো সিদ্ধান্ত। বিসিবির প্রধান নির্বাহী বলছেন বিষয়টির জন্য অপেক্ষা করতে হবে বুধবার পর্যন্ত। এদিকে টুর্নামেন্টে দর্শক ফেরাতে সরকারের গ্রিন সিগন্যালের অপেক্ষায় বোর্ড পরিকল্পনা করছে ভেন্যু বাড়ানোরও। 3 দলের প্রেসিডেন্টস কাপ শেষ, চলছে এইচপি দলের ক্যাম্প। তবে বিসিবির পরিকল্পনার পুরোটাই এখন আসন্ন বঙ্গবন্ধু টি-20 টুর্নামেন্টকে ঘিরে। দলগুলো চূড়ান্ত হলেও চূড়ান্ত নয় খেলোয়াড়দের তালিকা। ফিটনেস টেস্টে উত্তীর্ণ ক্রিকেটারদের পাশাপাশি যেখানে জোরে সোরেই আছে মাশরাফির নাম। যদিও শারীরিকভাবে ফিট না থাকায় নির্বাচক থেকে শুরু করে এই টুর্নামেন্টে ম্যাচের খেলা নিয়ে শঙ্কা প্রকাশ করেছিলেন একাধিক বোর্ড পরিচালক। তবে হারির খবর ড্রাফটের বাইরে থাকলেও মাশরাফিকে পেতে ইচ্ছুক একাধিক দল। বিসিবির প্রধান নির্বাহী বলছেন বিষয়টির সুরাহা হচ্ছে 2-1 দিনের মধ্যেই। আমরা ড্রাফটের একটা প্রাইমারি লিস্ট আমরা আজকে কালকের মধ্যে সাবমিট করব এবং সিলেক্টরদের সাথে এ ব্যাপারে আলোচনা হচ্ছে এবং চূড়ান্ত লিস্টটা হলে আপনারা জানতে পারবেন বিষয়টা। করোনাকালে নিয়ম মেনেই মাঠে টুর্নামেন্ট ফিরলেও নেই দর্শক প্রবেশের সুযোগ। এ নিয়ে কাজ করছে বিসিবিও। সরকারের গ্রিন সিগন্যালের পর বাস্তবতা মেনেই নেওয়া হবে সিদ্ধান্ত। এখন পর্যন্ত সরকারের যে গাইডলাইন আছে সেই অনুযায়ী আমাদের সাধারণ দর্শকের খেলা দেখার ব্যাপারে কিছু সীমাবদ্ধতা রয়েছে। আমরা তারপরও এ ব্যাপারে সরকারের সাথে যোগাযোগ করে যেটা প্র্যাকটিক্যালি পসিবল এবং ওই সময় যেটা পারমিট করবে সেভাবে আমরা করব। বাড়তে পারে টুর্নামেন্টে ভেন্যুর সংখ্যাও। এই মুহূর্তে শুধু তালিকায় মিরপুর থাকলেও কিছু ম্যাচ আয়োজিত হতে পারে ফতুল্লায়। এই মুহূর্তে আমাদের প্ল্যানিংটা মিরপুরকে ঘিরেই করা আছে এবং সেক্ষেত্রে ফিকচারে আমরা কিছুটা অ্যাডজাস্টমেন্ট বা কিছুটা বাড়তি সময়ের প্রয়োজন হবে, সেভাবেই আমরা প্ল্যান করছি। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়।